লাস্ট ক্লাসে আমি এখানে শেষ করেছিলাম যে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের লিমিটেশন ছিল। ফার্স্টে জেনারেল সামারি, দেন কন্ট্রিবিউশন এন্ড দেন হচ্ছে লিমিটেশন। সো লিমিটেশন আমাকে কি সাজেস্ট করছে, যেহেতু এই থিওরিতে একটা লিমিটেশন আছে, ওখানে থাকবে ফোকাস, টিভি ফোকাস আছে। সো লিমিটেশন যদি থাকে কোনো একটা থিওরিতে, তার মানে আমাদেরকে উই নিড টু ওভারকাম দ্যাট লিমিটেশন। সো এই ওভারকাম করতে যদি কোনো রুল থাকে, তাহলে বুঝতে হবে যে নেক্সট আরেকটা সাজেশন আসবে। আচ্ছা, যেমন তোমাদের প্রেজেন্টেশনে 4টা স্লাইডে লাস্টে কি বলি, রেকমেন্ডেশন অথবা ফাইন্ডিংস, তার মানে এটার এগেইনস্টে হচ্ছে তুমি আবার কিছু কনক্লুশন আনতে পারো। তো 3টা থিওরি আমরা করছি মোটামুটি ট্রেডিশনাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে। ফার্স্ট ওয়ান ছিল কি ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। তো এখানে কিছু লিমিটেশন থাকার কারণে আমার আছে কি আমি এটাকে ওভারকাম করতে পারি। যখন মডিফাই করব, এই মডিফাইড ভার্সনটাকে বলবো সেকেন্ড থিওরি অফ ম্যানেজমেন্ট। তো সেকেন্ড যে থিওরিটা, এটাকে আমি বলছি বিহেভিওরাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। আচ্ছা, সো এই স্লাইডে হচ্ছে আমরা বিহেভিওরাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ হচ্ছে ডিসকাস করব। আর ফার্স্টে আমাদের কনটেক্সটে এটা ছিল রিলেভেন্স মেক করতে ট্রাই করেছি, যে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের বিহেভিয়ারগুলো আমি আবার হচ্ছে ডিসকাস করেছি, যে কোথায় তোমাদের ইন্টারেস্ট আছে, কেন হচ্ছে পড়াশোনা করতে ইচ্ছা করে না, ফোন ইউজ করতে ইচ্ছা করে। সো এটার সাথে এটা রিলেভেন্স আছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটু ডিসকাস করেছি। আচ্ছা, সো অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে আমি আবার এটা ডিসকাস করব। সো আবার একটু রিভিউতে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টার যখন শুরু করেছি, তখন মনে আছে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমি একটু ডিসকাস করেছিলাম যে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল গ্রোথ এন্ড ফাংশন, এগুলো হচ্ছে কি আসবে বারবার করে সেকেন্ড চ্যাপ্টারে আমরা রিপিট পাবো। আচ্ছা, তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা মোটামুটি পড়েছি কি এরা অফ প্র্যাকটিসিং ম্যানেজমেন্ট থিওরিজ। এই যে ফাংশন এন্ড রোলস গুলো পড়েছি, সেগুলোর এরাকে আমরা ডিভাইড করেছি ওভারঅল থিওরিগুলোকে। এই বেসড অন দিস এরা আমরা দেখেছি কিছু ডিফারেন্স আছে। কোন পিরিয়ডে দেখা গেছে যে কিছু ম্যানেজমেন্টের যে 4 বেসিক ফাংশন আছে, তার মধ্যে 1 or 2 হচ্ছে অ্যাভয়েড করা হতো। কোন এরাতে দেখা গেছে যে স্পেসিফিক্যালি ল, রুলস, আর্টস এন্ড কালচার এগুলোকে ফলো করা হতো। এন্ড দেখা গেছে যে ওভারঅল বেসিক কিছু জেনেরিক ফাংশন সব এরাতেই সিমিলার ছিল। তো এই সিমিলারিটির উপর বেস করে পায়োনিয়াররা কি করেছে, কিছু থিওরি দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে ট্রেডিশনাল এন্ড কন্টেম্পোরারি আমরা ইস্যুস ডিসকাস করছি। সো ট্রেডিশনালে আমরা পাচ্ছি হচ্ছে 3টা। ট্রেডিশনাল বলতে কি বোঝাচ্ছে টার্মটা, প্রিভিয়াসলি যে আমরা যে থিওরিগুলো ইউজ করতাম। আচ্ছা, এন্ড কন্টেম্পোরারি হচ্ছে কি কারেন্টলি আমরা যে থিওরিগুলো আমরা প্র্যাকটিস করছি। এখন ট্রেডিশনালটা কেন করতে হচ্ছে, বিকজ হচ্ছে আমাদের একজন পটেনশিয়াল ম্যানেজার যখন হবা, তখন তোমাদের কি করতে হবে, পায়োনিয়ারদের যে মিস্টেকস আছে সেগুলোকে কি করতে হবে, যদি জানো then you will overcome them. ঠিক আছে, সো মিস্টেকস গুলো থেকে লার্নিং আসবে, সেখান থেকে কি করবা, নিজেদেরকে ওভারকাম করে নেক্সট ডিসিশন মেক করতে হেল্প করবে। সো এখানে আরেকটা টার্ম আমি ডিসকাস করেছিলাম যে প্ল্যানিং, কি ইন আদার ওয়ার্ডস কি বলবো, ওকে, ইফেক্টিভ ডিসিশন মেকিং। সো ইফেক্টিভ ডিসিশন মেকিংটাকে আমরা ম্যানেজমেন্ট ফাংশনের কোন ফাংশনটাকে বলবো, ফার্স্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট। 4টা ফাংশন ছিল না, তার মধ্যে ইফেক্টিভ ডিসিশন মেকিং কে আমরা রিপ্লেস করছি কি দিয়ে, প্ল্যানিং। ঠিক আছে, আচ্ছা, দেন আসবে কি অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং। এই যে অর্গানাইজ করছি, লিড করছি আর কন্ট্রোল করছি, কাদেরকে করছি, হিউম্যান বিইংদেরকে। those are selected in my organization because আমার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির 4টা স্টেপ ছিল না, কে দিয়েছিল, এফডব্লিউ টেইলর। আচ্ছা, সো 4th স্টেপে কি ছিল, ফার্স্টে কি রুল অফ থাম কি করছি আমরা, অ্যাভয়েড অর ফলো, অ্যাভয়েড, দেন হচ্ছে ট্রেনিং, তারপরে কি করছি সুপারভাইজ, তারপরে কন্ট্রোল। সো এই যে কন্ট্রোলিং ফেজে আমাদের কি করতে বলেছে, যে ম্যানেজার কি করবে, নিজেই কাজ করবে না, গেটিং থিংস ডান বাই দ্য এমপ্লয়ি। সো এই যে সাইকেলটাকে কন্টিনিউয়াসলি রাখার জন্য কি করতে হবে, এমপ্লয়িদেরকে কন্ট্রোল করতে হবে। সো ক্লাসিক্যাল থিওরি লাস্ট লিমিটেশনটাই ছিল কি করা হয়েছিল, তাদেরকে টুল হিসেবে কনসিডার করা হয়েছিল, এই যে অ্যাজ এ টুল নট রিসোর্সেস। সো বিহেভিওরাল থিওরিতে এসে আমরা এটাকে রিপ্লেস করছি কি, হিউম্যান যারা আছে বা ম্যান পাওয়ার যারা আছে, তাদেরকে আমরা কনসিডার করব অ্যাজ রিসোর্সেস। যখন রিসোর্স হিসেবে কনসিডার করছি, তখন তাদেরকে স্টাডি করতে হবে যে ইন্টারেস্ট কোথায় আছে এন্ড হচ্ছে কি তাদের মোটিভেশন কিভাবে দেওয়া যায়। আচ্ছা,
যখন মোটিভেট করতে হবে তখন তাদের সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে হয়, সেখানে আসে তিনটা টার্ম। এভরি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের সাইকোলজি স্টাডি করতে গিয়ে তিনটা টার্ম পাওয়া যায়, ইমোশন, মুড অ্যান্ড অ্যাটিটিউড। আচ্ছা, এটা আমরা এই থিওরিতে পড়ি। কি কি পাওয়া যাবে একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীর সাইকোলজি যদি আমরা স্টাডি করি? মুড অ্যান্ড অ্যাটিটিউড। আচ্ছা, যেমন লাস্ট ক্লাসে আমরা যখন পড়ছিলাম যে রুল অফ থাম করছিলাম, র্যান্ডমলি সিলেক্ট করাকে কি বলবো? রুল অফ থাম। এই যে পাথর ভাঙা যে অকুপেশনটা বলেছি, এদেরকে কি করবো আমরা? স্কিল দেখবো না, জাস্ট হচ্ছে কি স্ট্যামিনা থাকলে, ক্যাপাবিলিটিস থাকলে আমরা র্যান্ডমলি সিলেক্ট করবো। ঠিক আছে, 50 জন ইট পাথর ভাঙা আমার দরকার। আচ্ছা, সেটাকে আমরা বলছি রুল অফ থাম। আচ্ছা, সো এখন যখন আমরা দরকার হচ্ছে কি স্কিলড এমপ্লয়ি দরকার, যাদের হচ্ছে আমার কোয়ালিফিকেশন লাগবে, এক্সপেরিয়েন্স লাগবে, তাদেরকে আমি র্যান্ডমলি সিলেক্ট করতে পারছি না। সো তাদেরকে কিভাবে সিলেক্ট করতে হবে? সায়েন্টিফিক্যালি। আচ্ছা, সায়েন্টিফিক্যালি যদি ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে আমি সিলেক্ট করি বা রিক্রুট করি বা হায়ার করি, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? তাদের সাইকোলজি নিয়ে স্টাডি করতে হবে। আচ্ছা, এখন যখন আমি সাইকোলজি নিয়ে স্টাডি করছি, এখানে চলে আসছে কি মুড, ইমোশন এন্ড হচ্ছে অ্যাটিটিউড। আচ্ছা, এই তিনটা টার্ম বুঝাবো। তার আগে আমাকে বলো যে ইমোশন আর মুড দুইটা সিমিলার মনে হয়, বাট দুইটা ডিফারেন্ট। এতটুকু তো আমরা জানি। আমাকে বলো যে কোনটা কি, মুড কি আর ইমোশন কি? কোন বেসিক কমন সেন্স থেকে, এটা হচ্ছে পড়াশোনা মানে কনসেপ্ট আমি ক্লিয়ার করব, বাট জানতে চাই যে তোমরা কি জানো, তারপর আমি ক্লিয়ার করব। ইমোশন হচ্ছে আমাদের মেন্টাল স্টেট, এর উপর হচ্ছে মুড ডিপেন্ড করে। এখন ইমোশন কি লং টার্ম মেন্টাল স্টেট না মুড লং টার্ম মেন্টাল স্টেট? ম্যাম, ইমোশন লং টার্ম মেন্টাল স্টেট আর মুড হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে সবাই একমত? কেন? মুড সিচুয়েশন বেস ডিপেন্ড করে। মুড সিচুয়েশনের উপর চেঞ্জেস আসে, সবাই এগ্রি করছে? কেন? ওই যে একটা টার্ম জানি আমরা, মুড সুইং, দ্যাটস ওয়াই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। ইমোশন, শি ইজ রাইট, ইমোশন হচ্ছে মুডকে চেঞ্জ করে। তাহলে আচ্ছা, যেহেতু ইমোশন এর উপর হচ্ছে কি করছে, মুড ডিপেন্ড করছে, তাহলে এবার আমাকে বলো মুড শর্ট টার্ম নাকি হচ্ছে ইমোশন শর্ট টার্ম? মুড শর্ট টার্ম। সবাই এগ্রি করছে মুড শর্ট টার্ম। আচ্ছা, মুড সুইং থেকে সবাই এগ্রি করছে হচ্ছে কি মুড শর্ট টার্ম। বাট আমি একটা কথা বলছি, তার অ্যানসারটা রাইট, যে মুড হচ্ছে কি করে ইমোশনের কারণে, বেসড অন ইমোশন মুড হচ্ছে চেঞ্জেস আসে। এখন আমাকে বলো যদি সে কারেক্ট হয় তাহলে ওটা কি রাইট হবে কি না, যে মুড হচ্ছে শর্ট টার্ম? ইমোশন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে দেন মুডকে ইনট্রিট করবে, তারপর হচ্ছে মুড চেঞ্জ হবে। হ্যাঁ, এখন আমরা ইউজুয়ালি এই টার্মটা ইউজ করি মুড সুইং, বাট এটা আসলে আমরা যখন অর্গানাইজেশনাল বিহেভিয়ার করব বা হচ্ছে অর্গানাইজেশনেই চলে যাবো, এই টার্মটা এমন থাকবে না। ঠিক আছে, এটা হয়ে যাবে কেমন? দুইটা জিনিস চিন্তা করি, ওয়েদার আর ক্লাইমেট তো বুঝি। ওয়েদার, আজকের ওয়েদার কেমন? বাইরেটাকে দেখতে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে পুরো মনে হয় যে বেঁচে থাকতে পারবো না এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে স্কর্চিং যে হিট, এই যে ওয়েদার, এটা কালকে কেমন ছিল? গ্লুমি ছিল, বৃষ্টি হয়েছে হালকা পাতলা। আচ্ছা, তো এই যে ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু ক্লাইমেট চিন্তা করো, বাংলাদেশের ক্লাইমেট কেমন? হিউমিড। ঠিক আছে, নট মানে মানে একটা টাইম হচ্ছে লং টাইম হচ্ছে উইন্টার থাকে না, একটা টাইম লং টাইম হচ্ছে মনসুন থাকে না, আবার হচ্ছে উইন্টার, সরি এটা কি সামারও থাকে না। ঠিক আছে, স্প্রিং ও থাকে না, সবগুলো হচ্ছে চেঞ্জেস হয়। তো এটা বাংলাদেশের ক্লাইমেট। বাট যদি আমি চিন্তা করি সৌদি আরবিয়া, হ্যাঁ, মিডল ইস্ট কান্ট্রিগুলো অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তখন কেমন হবে? বা অ্যান্টার্কটিকা, ওদের ক্লাইমেট গুলো কেমন? একেবারে একটা স্টেট হচ্ছে লং টার্ম থাকে। আচ্ছা, তো ক্লাইমেট হচ্ছে কেমন থাকে? একটা 10 to 15 ইয়ার্স এর একটা লং টার্ম স্টেটকে আমরা বলছি হচ্ছে কি ক্লাইমেট। ঠিক আছে, এইটার সাথে কিন্তু ওয়েদার কি হয়, মানে ওয়েদার হচ্ছে আবার মাঝে মাঝে চেঞ্জ হতে হতে ক্লাইমেটকে আবার পরে একটু অনেক পরে হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারে। যেমন বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি কি 6 সিজন থাকে, কিন্তু আমরা কি 6টা সিজন দেখতে পাই? মোস্টলি কি থাকে? আসলে সামারই থাকে। তো এটা কি একদিনে হয়েছে? ওই যে আমরা পলিউশন করতে করতে আইস হচ্ছে লেভেল কমে গেছে, দেন হচ্ছে কি হয়েছে আমাদের ওয়েদার হচ্ছে মানে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সো ক্লাইমেট চেঞ্জ হয় স্লোলি, বাট এটাকে ইনট্রিট করছে কি ওয়েদার। আচ্ছা, সো এখানে ইমোশন গুলোর আগে এক্সাম্পল গুলো দিয়ে ফেলি। ইমোশন গুলো কোনগুলো? অ্যাঙ্গার, ফিয়ার,
স্মাইল, হ্যাপিনেস, সরি স্মাইল না, হ্যাপিনেস, তারপরে আর কি আছে স্যাডনেস, তারপর হচ্ছে ডিস্টার্ব, ঠিক আছে, এগুলোকে আমরা নার্ভাস, অ্যাংশাস, এগুলোকে আমরা বলছি ইমোশন। তো এই ইমোশনাল স্টেট গুলো হচ্ছে কি করছে, মুডকে চেঞ্জ করছে। যেমন দেখো একটা স্টেট আমি যদি বলি হচ্ছে সে হচ্ছে ডিপ্রেসড। ডিপ্রেশন কি শুধু আমরা ডিফাইন করতে পারবো যে কেমন লাগছে? ডিপ্রেশনকে ডিফাইন করতে গেলে এক একজন এক এক রকম বলবে। কেউ বলবে যে খুব বেশি ডিস্টার্ব লাগছিল, তার সাথে অ্যাঙ্গারও মিক্সড ছিল, তার সাথে এক চামচ স্যাডনেসও ছিল, এরকম করে মিক্স করে একটা মানে মিক্সচার হচ্ছে ডিপ্রেশন বলা যায়, তাই না? তো এটাকে বলবো মুড সুইং টার্মটা চলে এসেছে, বাট এমন না যে মুড ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে, ঠিক আছে? এইবার আসি অর্গানাইজেশনে এটাকে অ্যালাইন করি। একটা পার্সনকে বা চিন্তা করে আমরা কি করছিলাম, হিউম্যান রিসোর্সকে কিভাবে হচ্ছে কি করা যায়, মডিফাই করা যায় সো দ্যাট আমরা লিমিটেশনকে ওভারকাম করতে পারি। সো হিউম্যান রিসোর্স যে আমরা নিয়ে কাজ করব, যেমন একটা মেশিনকে, মেশিনের মধ্যে ইমোশন থাকবে না, ঠিক আছে, বাট হিউম্যান বিং হচ্ছে ইমোশন শো করবে। সো এখানে একটা দুইটা পার্সন আমরা কি করব, আইডেন্টিফাই করব, ইমোশনালি স্টেবল পার্সন এন্ড ইমোশনালি আনস্টেবল পার্সন। আচ্ছা, দুইটা एग्जांपल দেই, তোমরা আইডেন্টিফাই করবা যে কোন which one is emotionally stable and not unstable, ঠিক আছে? আচ্ছা, একজন পার্সন হচ্ছে কি, ধরো তার পার্সোনালিটি হচ্ছে সব সময় সে হচ্ছে রাফ এন্ড টাফ, অ্যাংরি, হ্যাঁ, সে সব সিচুয়েশনে অ্যাংরি থাকে। একটা গুড নিউজ দিলা তাও অ্যাংরি, একটা হচ্ছে ব্যাড নিউজ দিলা তাও অ্যাংরি, ঠিক আছে, সব সময় আগে গজগজ করতে থাকে। একটা পার্সোনালিটি গেল, এভরি সিচুয়েশনে তার ইমোশন সেম। আচ্ছা, আরেকজন পার্সন হচ্ছে কি, সিচুয়েশন অ্যাকর্ডিং টু সিচুয়েশন তার মুড হচ্ছে কি, সরি ইমোশন কি করতে পারে, সে চেঞ্জেস আনতে পারে, মানে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিজের ইমোশনকে কপ আপ করতে পারে, ঠিক আছে? সো এই দুইটা পার্সনের মধ্যে কাকে বলবো ইমোশনালি স্টেবল? পরের জন কি করেছে, কপ আপ করতে পেরেছে, এক্স্যাক্টলি। সো এখন তোমরা স্টুডেন্ট মনে করছো মুড সুইং, তার মানে হচ্ছে মুড হচ্ছে ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়। অর্গানাইজেশনে যখন পাড়া দিবা, এইচআর ডিপার্টমেন্ট হচ্ছে এটাকে উল্টা বলবে, তখন বলবে যে আরে তোমাদের ম্যাডাম কিছু পড়ায় না, ঠিক আছে? তো ম্যাডাম পড়িয়ে যাচ্ছে, কিন্তু তোমরা মনে না রাখলে আমার দোষ নাই। দোষ ম্যাডাম কি পড়িয়েছে, ইমোশনালি স্টেবল পারসন কারা, যারা হচ্ছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন তাদের ইমোশনকে কি করতে পারে, সুইফটলি চেঞ্জেস আনতে পারে বা কোপ আপ করতে পারে। যেমন ধরো তোমার বস হচ্ছে তার ওয়াইফ মারা গেল, ঠিক আছে, সো পরের দিন হচ্ছে সে জয়েন করেছে অফিসে, তুমি হচ্ছে তার আন্ডারে কাজ করো, তুমি খুব তেলবাজ, সো দিয়ে বসকে ইচ্ছা মতো হচ্ছে কি করছো, মিরাক্কেলের জোক বলা শুরু করছো যে আরে বসের তাহলে মন ভালো হয়ে যাবে, হ্যাঁ, ইউ উইল ফিল বেটার। সো তার সাথে কন্টিনিউয়াসলি জোক ট্র্যাক করছো। এখন তার মেন্টাল স্টেট না বুঝে তুমি হচ্ছে তোমার দিক থেকে এফোর্ট দিয়ে যাচ্ছ, তুমি হচ্ছে সবসময় তোমার অর্গানাইজেশনের রিনাউন্ড পার্সন যে একজন জোকার, সো তুমি তোমার রোল প্লে করে যাচ্ছ, জোক করছো। সো এই ক্ষেত্রে বস কি করতে পারে, তোমাকে ফায়ার করে দিতে পারে, তাই না? সো এইটা বুঝতে হবে যে সিচুয়েশন ওয়াইজ তোমাকে তোমার তেলবাজি বা তোমার যে নেচার সেটা কিন্তু চেঞ্জেস আনতে হবে। সব সিচুয়েশনে তোমার নেচার যদি অ্যাপ্লাই করতে থাকো, সেক্ষেত্রে আবার তোমার কি হবে, এই যে ট্যাকটিক অ্যাপ্লাই করছো ওটা কাজে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে টার্মগুলো খুবই ইন্টেন্স বা হচ্ছে সাইকোলজিক্যাল, এগুলো নিয়ে যে থিওরিটা, এটাকে বলছি বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে? যা যা ডিসকাস করেছি মনে হয়েছে যে আমি তোমাদের সাথে গল্প করছি, বাট তোমাদের 80% পড়া শেষ, ঠিক আছে? এটা এত কঠিন কিছু না। যেমন ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরিতে আমরা দুইটা সেপারেট থিওরি পড়েছি, ওদের লিমিটেশন এন্ড হচ্ছে কি স্টেপস আবার দেখতে হয়েছে, হ্যাঁ, বাট বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট থিওরিতে তোমার ইয়ে নাই, এটাকে কি বলে, আর কোনো স্টেপস নাই। আচ্ছা, এখান থেকে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে হিউম্যান রিলেশনস মুভমেন্ট, আরেকটা আছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বাট এগুলো কোনো ক্লাসিফিকেশন না, এগুলো ছোট ছোট টার্ম। এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, আমরা ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট শুরু করেছি কি দিয়ে, একটা ডেফিনিশন দিয়ে, অর্গানাইজেশনের ডেফিনিশন দিয়ে শুরু করেছিলাম না? অর্গানাইজেশনকে ডিফাইন করেছি কি দিয়ে, হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক, ঠিক আছে? বারবার বলেছিলাম যে এমপ্লয়িরা কি তাহলে কাজ করে না? ম্যানেজারেরই একটা কাজ হচ্ছে কি এমপ্লয়িদেরকে দিয়ে কাজ করানো, দ্যাটস ওয়াই এটাকে হিডেন রেখে বলা হয়েছে অর্গানাইজেশন ইজ আ প্লেস হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। এখন কিন্তু হিডেন এটাও আছে যে ম্যানেজার এমপ্লয়িদেরকে দিয়ে কাজ করাচ্ছে, ওই এমপ্লয়িদেরকে আবার কিভাবে ডিফাইন করা হয়েছে, গ্রুপ অফ ওয়েল কোঅর্ডিনেটেড পিপল। ওয়েল কোঅর্ডিনেশন এমন মানে which people effective or efficient,
এদেরকে দিয়ে কাজ করাচ্ছে কে? ম্যানেজার। সো এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার যখন আমরা স্টাডি করব, অর্গানাইজেশন ইটসেলফ কোনো বিহেভিয়ার শো করতে পারে? একটা বিল্ডিং কি হচ্ছে ভেঙচি কাটতে পারবে না। তাহলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার দিয়ে কি বুঝাচ্ছে? অর্গানাইজেশনের যে ম্যান পাওয়ার আছে তাদের বিহেভিয়ার, ঠিক আছে, তাদের পারফরম্যান্স, এইগুলো স্টাডি করতে হলে স্টাডি করার পোরশনটাকে হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এখানে যে তাহলে অর্গানাইজেশনের যে হিউম্যান রিসোর্স আছে তাদের বিহেভিয়ার আমরা স্টাডি করব। এটার উপর একটা থিওরি দিয়েছে ডগলাস ম্যাকগ্রেগর। নাম শুনেছি? শুনি নাই? কেন শুনেন নাই? এটা ইন্টারে ছিল, সবাই কমার্সের না? হ্যাঁ ছিল, কিন্তু আপনারা পড়েন নাই, আপনার সিলেবাস কি কমিয়ে দিয়েছিল? 50% ছিল। আচ্ছা আমি লিখেছি স্পেলিং লাগবে ডগলাস ম্যাকগ্রেগর। This person was the pioneer of theory X and theory Y. আচ্ছা এখন যখন theory X and theory Y আমরা ডিসকাস করব, প্লিজ গাইস, theory X and theory Y কে দিয়েছে? ডগলাস ম্যাকগ্রেগর। এটা আমরা কোন পার্সপেক্টিভের আন্ডারে ডিসকাস করছি? সেকেন্ড পার্সপেক্টিভ, ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, যেটা আজকে শুরু করেছি, কি না? বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এটার আন্ডারে ডগলাস ম্যাকগ্রেগর একটা থিওরি দিয়েছে, কি? থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এটাকে আবার হচ্ছে কি বলে? মোটিভেশন থিওরিও বলে, ঠিক আছে, মোটিভেশন থিওরি বলে। তো এই যে মোটিভেশন থিওরির মধ্যে আমরা দুইটা সেগমেন্ট হিসেবে ডিসকাস করব, থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এক্সটাকে আমরা একটু দেখো, বড় করে দেওয়া আছে। এটাকে যদি মানে একটা পার্সন হিসেবে চিন্তা করি, পার্সন কিভাবে হচ্ছে তাদের মানে একটা পার্সন কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে লেটার এক্স হিসেবে দুইটা হাতে ভাবে ক্রস করে, তাই না? এটা করলে কি এক্স মনে হয় না? আচ্ছা, তো এইটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করেছে? ইন্ডিকেট করেছে যে হিউম্যান রিসোর্সকে, একটা অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্সকে দুইটা গ্রুপে ভাগ করা যায়। একটা গ্রুপের পিপল হচ্ছে থিওরি এক্স ফলো করে, আরেকটা গ্রুপের পিপল হচ্ছে থিওরি ওয়াই ফলো করে। সো থিওরি এক্স কোনগুলো, সেটা মানে সেই পিপলদের বিহেভিয়ার কেমন, থিওরি এক্স এর যে গ্রুপে বিলং করে সেই পিপলদের বিহেভিয়ার হচ্ছে লেথার্জিক। লেথার্জিক মিন্স তারা হচ্ছে ডিমোটিভেটেড, ঠিক আছে। তাদের ক্যারেক্টারিস্টিক্সটা দেখাই। এই যে এমপ্লয়িজ ডিসলাইক ওয়ার্ক, তারা কাজ করতে চায় না। এমপ্লয়িজ আর ইরেসপন্সিবল, এমপ্লয়িজ আর ইরেসপন্সিবল। থার্ড ক্যারেক্টারিস্টিক্স বলেছে এমপ্লয়িজ ল্যাক অ্যাম্বিশন, ঠিক আছে। আর বলেছে এমপ্লয়িজ রেজিস্ট চেঞ্জ, তারা হচ্ছে চেঞ্জেস এর সাথে করতে পারে না, কোপ আপ করতে পারে না। ওকে, সো এই যে থিওরি এক্স সবগুলো ক্যারেক্টারিস্টিক্স কি পজিটিভ না নেগেটিভ? সবগুলো ক্যারেক্টারিস্টিক্স বলেছে হচ্ছে নেগেটিভ, তার মানে তারা ইনটলারেন্স শো করছে, যে তারা কাজ করতে চায় না। এরকম পিপল কি অর্গানাইজেশনে আছে নাকি নাই? থাকতে পারে। তো তাদের সাথে কেমন আমাদের বিহেভ শো করতে হবে, হ্যাঁ। আর থিওরি ওয়াই যারা, তাদের সাথে কেমন বিহেভিয়ার শো করতে হবে। থিওরি ওয়াই এখন আমি ডিসকাস করি নাই, থিওরি ওয়াই বলে দিচ্ছি এক্স এর একেবারে অপোজিট। আচ্ছা, এটাকে ডিসকাস করে আসি। এই গ্রুপ অফ পিপল কি করবে? দে লাইক ডুইং देयर জব, দে আর হাইলি অ্যাম্বিশাস, দেন হচ্ছে কি বলেছে এমপ্লয়িজ আর ক্রিয়েটিভ এন্ড দে আর সেলফ কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা গ্রুপ অফ পিপল আছে, একটা থিওরি এক্স আর থিওরি ওয়াই। এখন এই দুইটা গ্রুপকে তাহলে একেবারে মানে ওয়ান ওয়ার্ডে কি বলা যায়? থিওরি এক্স যারা, তারা কি প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, ঠিক আছে। আর থিওরি ওয়াই গ্রুপে যারা বিলং করে তাদেরকে বলবো প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, তো অর্গানাইজেশনের কোন গ্রুপ আমাদের বেশি প্রোডাক্টিভিটি? ওয়াই। এখন রিঅ্যাক্টিভ যারা আছে, হ্যাঁ, তাদেরকে যদি আমি তারা তাহলে কিসের মানে কি দিলে, তাদেরকে কি অ্যাপ্লাই করলে তারা রিঅ্যাকশন শো করবে, মানে কাজ করবে? মোটিভেশন এন্ড ফ্যাসিলিটিস দিতে হলে ওয়াই কে দিতে হবে, বিকজ দে ডিজার্ভ ট্রেনিং, ঠিক আছে। ডাউন সাইজ করা যায় একটা, আরেকটা হচ্ছে পানিশমেন্ট, পিউনিটিভ অ্যাকশন যদি নেওয়া হয় দেন দে উইল ওভারকাম देयर ডিসলাইক। হ্যাঁ, এই কারণে আমরা যখন লেবার ল করব ওখানে আলাদা করে পড়ানোই
স্বাভাবিক হবে যে এমপ্লয়ীদের এই টাইপ অফ বিহেভিয়ারকে যদি আমাদের ঠিক করতে হয়, ট্রেনিং এর মোটিভেশন দিয়ে কাজ হবে না, তাদেরকে স্যাক করা হয়, দেন হচ্ছে স্যালারি ডিডাক্ট করা হয়, ঠিক আছে। সো এই সব পিউনিটিভ অ্যাকশন তাদের এগেইনস্টে নিতে অর্গানাইজেশন পারে। আচ্ছা, সো থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই কি নিয়ে কোনো কোশ্চেন আছে? ফার্স্ট অফ অল হিউম্যান রিসোর্সকে আমরা কি করছি, দুইটা গ্রুপে ডিভাইড করছি। একটা গ্রুপের পিপল কি করছে, রিঅ্যাক্টিভ টু ফুলফিল देयर ডিউটিস, আর আরেকটা কি বলেছে, প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে। সো রিঅ্যাক্টিভনেস যাদের আছে তাদেরকে হচ্ছে ট্রেনিং বা মোটিভেশন দিয়ে কাজ হবে না, তারা যেহেতু সেলফ মোটিভেটেড না, তাদেরকে কি করতে হবে, পানিশমেন্ট দিতে হবে। এখন এটা একটা কথা আছে যে রুল ইউর মাইন্ড অর ইউর মাইন্ড উইল রুল ইউ, এটা কি আমরা জানি? আচ্ছা, এই যে লাস্টে যে থিওরি ওয়াই শেষ করেছে একটা কথা দিয়ে, দে আর সেলফ কন্ট্রোল, মানে তারা নিজেদের মাইন্ডকে নিজেরা রুল করতে পারে। এখন 2 দিন বন্ধ গেছে, আমার মাইন্ড আমাকে বলেছে যে পড়াশোনা করব না, ওই যে ফোনে সে কি করেছে, কি যেন করেছিল সেগুলো করবে। সো এটা হচ্ছে হি ওয়াজ রুলড বাই হিজ মাইন্ড, ঠিক আছে। বাট যদি নিজের মাইন্ডকে রুল করতে পারো, তাহলে তুমি কি হবা, প্রোঅ্যাক্টিভনেস আসবে তোমার মধ্যে, এন্ড ইউ উইল বিলং টু থিওরি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি, সো এটা কে দিয়েছিল এই থিওরিটা? ম্যাকগ্রেগর। সো এখন বিহেভিয়ার, এই যে যেটা বলেছি যে দুইজন প্রেজেন্টেশন দিলা, দুইজনই মার্ক পাইলা, বাকি 60 জন বলতে পারো যে আচ্ছা ঠিক আছে আমরা না পেলে কোনো সমস্যা নাই, কারণ মেজরিটি তো মার্ক পায় নাই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি চিন্তা করো এই 60 জন আসলে কোন গ্রুপে চলে গেল, এক্স এ চলে গেল, এদের ফিউচার কি ভালো? আচ্ছা, আর কিছু বলার নাই, চলে যাই লাস্ট এন্ড থার্ড পার্সপেক্টিভে, ঠিক আছে। ফার্স্ট পার্সপেক্টিভ ছিল ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, সেকেন্ড আমরা পড়েছি বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, থার্ড হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এটা নিয়েও বেশি ডিসকাস করতে হবে না, বিকজ এখানে জাস্ট মনে করবা যে ফার্স্ট দুইটা যে পার্সপেক্টিভ পড়েছো এগুলোতে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করব। যেমন চিন্তা করো, আমরা যদি কন্ট্রোল করতে চাই, কন্ট্রোলিং ফেজে আমার কি করতে হয়, এমপ্লয়ীদেরকে ফার্স্টে আমি কি করলাম, হায়ার করলাম, ট্রেন করলাম, মোটিভেট করলাম। দেন কন্ট্রোলিং ফেজে গিয়ে আমার কি করতে হবে, এমপ্লয়ীরা বেসড অন মাই সুপারভিশন কেমন পারফরম্যান্স করেছে সেটাকে কি করব, ইভালুয়েট করব। কার সাথে ইভালুয়েট করব, আমার যে এক্সপেকটেশন ছিল বা গোল ছিল বা বেঞ্চমার্ক ছিল বা স্ট্যান্ডার্ড ছিল তার সাথে অ্যাকচুয়াল পারফরম্যান্সে কি করব, গ্যাপ আইডেন্টিফাই করব বা মেজার করব। সো এই যে গ্যাপটা আমি ফাইন্ড আউট করব, এইতে যদি আমি ম্যাথমেটিক্যাল রিপোর্ট দেই, এটাকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে। এইবার চলে যাই, এটা সামারিতে চলে যাই। সামারিতে জেনারেল সামারি কন্ট্রিবিউশন এন্ড লিমিটেশনে একটা কথাই এমফাসাইজ করেছে যে ফুললি এক্সপ্লেনেশন এন্ড প্রেডিকশন যদি করতে চাই একটা থিওরি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ম্যাথমেটিক্যাল ইন্টারভেইন আনতে হবে, ঠিক আছে। সো কোয়ান্টিফাই করার জন্য, মেজার করার জন্য আমাকে কি করতে হবে, লাস্ট যে থিওরিটা সেটাকে এমফাসাইজ করতে হবে। তো দেখা গেছে যে প্রথম দুইটা থিওরিতে কিছু কিছু লিমিটেশন ছিল, বিকজ দোজ টু ওয়্যার বেসড অন অ্যাজাম্পশন। বাট অ্যাজাম্পশনকে যদি লজিকে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাকে কি আনতে হবে, কোয়ান্টিটেটিভ মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এটাই বলেছে যে ফার্স্ট দুইটা থিওরিতে যত ধরনের লিমিটেশন ছিল সেটাকে ওভারকাম করতে হলে আমাকে কি থার্ড যেটা রিকমেন্ড করেছে থিওরি, কোয়ান্টিটেটিভ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি সিস্টেম পার্সপেক্টিভ। এটা আমি দুইটা জিনিস শিখাবো, একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কন্টিনজেন্সি পার্সপেক্টিভ। এটা পরে পড়াবো, এর আগে চলে যায় যে হাউ মেনি টাইপস অফ সিস্টেমস আর দেয়ার। আচ্ছা, সিস্টেম কি আমরা একটু দেখি। সিস্টেম বলেছে যে ইন্টাররিলেটেড সেট অফ এলিমেন্টস ফাংশনিং অ্যাজ আ হোল। সো ইন্টাররিলেটেড সেট অফ এলিমেন্টস, অর্গানাইজেশনের ক্ষেত্রে চিন্তা করো ইন্টাররিলেটেড সেট অফ এলিমেন্টস কোনগুলা, এই যে একটা ডিপার্টমেন্ট, একজন এমপ্লয়িকে যে স্যালারি দেওয়া হবে সেটা কোন ডিপার্টমেন্ট থেকে আসবে, এইচআর থেকে আসবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আসবে। একজন এমপ্লয়ি কেমন পারফরম্যান্স করছে, তার প্রজেকশন সে ফুলফিল করছে কিনা, এগুলো কোন ডিপার্টমেন্ট রিপোর্ট করবে, এইচআর। আচ্ছা, তারপরে অর্গানাইজেশনকে এর ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করছে ওই ডিপার্টমেন্ট তারা মার্কেটিং। সো একটা ডিপার্টমেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টের সাথে ইন্টাররিলেটেড। সো এইগুলোতে বলছি কি ইন্টাররিলেটেড সেট অফ এলিমেন্টস ফোকাসিং অ্যাজ আ হোল। সো সবগুলো ডিপার্টমেন্টের আসলে টার্গেট কি, অর্গানাইজেশনের যে গোলটা সেটা অ্যাচিভ করা, ঠিক
আছে? তো এটাকে আমরা আসলে বলবো আসলে সিস্টেম। এখন সিস্টেম কয় ধরনের হয়? তিনটা সিস্টেম বলেছে, একটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম, আর একটা বলেছে সাব সিস্টেম। সো ওপেন সিস্টেমকে বলেছে an organizational system that interacts with its environment। আচ্ছা, একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট কেমন হয়? একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট আর একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্টে কারা কারা আছে? এমপ্লয়িরা। এক্সটার্নাল এনভায়রনমেন্টে কারা কারা আছে? কাস্টমার্স এন্ড কম্পিটিটর, সাপ্লায়ার, ঠিক আছে? এরা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সো যদি অর্গানাইজেশন যদি ইন্টারঅ্যাক্ট করে উইথ এনভায়রনমেন্ট, এটাকে কি বলবো? ওপেন সিস্টেম। অর্গানাইজেশন যদি এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট না করে, মানে অপোজিট টু ওপেন সিস্টেম, সেটা কি হয়ে যাবে? ক্লোজ সিস্টেম। আরেকটা হচ্ছে সাব সিস্টেম, এটাকে বলবো সিস্টেম উইদিন আ সিস্টেম, ঠিক আছে? একটা সিস্টেম হতে পারে, তার আন্ডারে যদি আরেকটা সিস্টেম থাকে, সেটাকে আমরা কি বলবো? সাব সিস্টেম। আচ্ছা, এইবার চলে যাই অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলেছে। এইটা নিয়ে কোশ্চেন হবে না, বাট একটা জিনিস বলে রাখি, ওই যে বলেছিলাম না অ্যাকাউন্টিং তিনটা পড়তে হবে বিবিএ তে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আবার বলেছিলাম না স্ট্যাটিস্টিক্সও দুইটা পড়তে হয়, ফাইন্যান্সও তিনটা পড়তে হয়। ম্যানেজমেন্টের আমি হচ্ছে মানে হাতে করে দিয়ে দিলাম না প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এরপরে বিবিএ তেই 7 or 6 সেমিস্টারে গিয়ে আবার আরো দুইটা ম্যানেজমেন্ট হাই দিবে। একটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট, সেপারেট একটা কোর্স 3 ক্রেডিট, আরেকটা আসবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট, এই দুটো সেপারেট কোর্স হচ্ছে তোমাদের বিবিএ। এগুলোতে কি পড়ানো হবে? এই যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে লাস্টে কি রিকমেন্ড করেছি? ম্যাথমেটিক্যাল ইন্টারভেইন, ঠিক আছে? সেই ম্যাথ দিয়ে যেগুলো হচ্ছে আমরা প্রোডাকশন অথবা লিভারেজ কস্ট এগুলো যখন মেজার করা শিখবো, সেগুলো চলে আসবে হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টে এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্টে, ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টিটেটিভ যে মেথডগুলো সেগুলো আমরা রেখে দিয়েছি এই দুটো কোর্সের জন্য। আর আমি হচ্ছে বললাম যে লাস্টে যেটা রেকমেন্ড করেছে সেটা ওখানে আমরা ইন্ডিকেশন দেব। আচ্ছা, এটা থেকে আমার কোর্সে এখন কোশ্চেন আসবে না, বাট বলে রাখলাম যে এটা পার্ট অফ ম্যানেজমেন্ট। এইবার আসি ইন্টিগ্রেটিং পার্সপেক্টিভ ফর ম্যানেজার্স। এখানে একটা কথা বলেছে যে ম্যানেজাররা আসলে তিনটা পার্সপেক্টিভের মধ্যে কিভাবে ইন্টিগ্রেশন আনবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন মিন্স যখন যে সিচুয়েশনে যেই পার্সপেক্টিভটা অ্যাপ্লিকেবল সেটা সে হচ্ছে কি করবে? ডিসিশন নিবে। বলেছে না যে টেকিং রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম, ঠিক আছে? তো সবকিছু জানা থাকলে রাইট টাইমে অ্যাকর্ডিং টু সিচুয়েশন কি করতে হবে? ডিসিশন মেক করতে হবে। এটাই আসলে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি অফ হুম? ম্যানেজার। ভেরি গুড। সো এখানে ইন্টিগ্রেশন প্রসেস বলেছে, একটা বলেছে যে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যানেজমেন্ট রিকোয়ার্স অ্যান অ্যাপ্রিসিয়েশন অফ ক্লাসিক্যাল বিহেভিয়ারাল এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। সো এই তিনটাই হচ্ছে তোমাকে কি করতে হবে? অ্যাকুয়ার করতে হবে। তারপরে বলেছে দ্য সিস্টেম এন্ড কন্টিনজেন্সি পার্সপেক্টিভস ক্যান হেল্প ম্যানেজার্স ইন্টিগ্রেট দ্য থ্রি অ্যাপ্রোচেস এন্ড enlarge understanding of all the three, ঠিক আছে? সো আমাদের চ্যাপ্টার 2 ও কমপ্লিটেড আজকে। নেক্সট টাইম হচ্ছে আবার ইনফরমালি ডিসকাস করব, কারো কোনো প্রবলেম থাকলে। সো আজকে লেকচার ঠিক আছে? ক্যামেরাটা অফ। Pause na kya? অফ।